আমরা ইতোমধ্যেই কয়েকটা ভিডিওতে ইথার নিয়ে কাজ করেছি। বেশ কয়েকটা বিক্রিয়াতে এগুলো ছিল আমাদের প্রয়োজনীয় অ্যাপ্রোটিক দ্রাবক, কিন্তু আমার মনে হলো যে এখানে ইথার নিয়ে একটা বা দুইটা ভিডিও বানানোর সময় এসেছে। আমরা অর্গানিক কেমিস্ট্রিতে যে সমস্ত জিনিস করেছি সেগুলোর মতোই একটা অণুর সাথে পরিচিত হতে এবং সেটা দেখতে কীরকম হবে সেটা জানার ভালো উপায় হলো সেটার নামকরণ করা। তাহলে কয়েকটা নামকরণ করা যাক। এদের মধ্যে প্রথম কয়েকটা আপনারা এর মধ্যেই দেখেছেন। ধরে নেওয়া যাক যে এখানে এই অণুটা দেওয়া আছে, এখানে একটা অণু দেওয়া আছে। আমি আপনাদেরকে দুইভাবে এটার নামকরণ করা শেখাবো। একটা হলো কমন নাম, এটাই সম্ভবত বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইথারের ক্ষেত্রে, কারণ সেই নামটাই কমন হয় যেটা লোকজন বলে থাকে। আর আমি আপনাদেরকে IUPAC পদ্ধতিতে নামকরণ করাটাও আপনাদের শেখাবো। আমি এটা লিখে ফেলি, IUPAC। এটা হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আর তারা সব ধরনের অর্গানিক অণুর অফিসিয়াল নামকরণের নিয়ম বের করেছে। আর আমরা আগে অ্যালকেইন এবং অ্যালকিনের নামকরণের সময় এই কনভেনশনটাই অনুসরণ করেছি, কিন্তু ইথারের ক্ষেত্রে কমন নামটাই বেশি ব্যবহৃত হয়। এখানকার এই অণুটার কমন নাম হবে, আপনি এখানে দুইটা কার্বন গ্রুপ দেখেছেন, আপনি দেখছেন যে এখানে একটা গ্রুপ আছে, এটা হলো একটা ইথাইল গ্রুপ, এখানে এটা হলো একটা ইথাইল গ্রুপ, এখানে দুইটা কার্বন আছে। এবার আরেকটা কার্বন গ্রুপের দিকে দেখুন, এখানে এটাও হলো একটা ইথাইল গ্রুপ, এখানেও দুইটা কার্বন আছে। তাহলে আপনি এটাকে বলবেন, আচ্ছা এটা লেখা যাক, এটাও একটা ইথাইল গ্রুপ, তাহলে এটার কমন নাম হলো ডাই ইথাইল ইথার। ডাই ডাই ইথাইল ইথার। এখানে ইথার আপনাকে বলে যে, এই অংশটা আপনাকে বলে যে এখানে একটা অক্সিজেন এই দুইটা ইথাইল গ্রুপের মাঝে আছে। এটা হলো এর কমন নাম, এটার কমন নাম বা সাধারণ নাম। এখন এটার ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির অফিসিয়াল নাম দেখা যাক। আমরা আগে অন্য জিনিসের নামকরণ যেভাবে করেছি এখানেও সেরকম করতে হবে। আপনাকে প্রথমে দীর্ঘতম কার্বন চেইন দেখতে হবে, এটা আবার আঁকা যাক, যাতে আমি বাম পাশে এর কমন নাম আর ডান পাশের IUPAC নাম লিখতে পারি। আমি ডাই ইথাইল ইথার কমন নামের জিনিসটা আবার আঁকছি। আপনাকে দীর্ঘতম কার্বন চেইনটা দেখতে হবে। এক্ষেত্রে দুইটা দীর্ঘতম চেইন আছে, এখানে এটাতে দুইটা কার্বন আছে, আর এই পাশে এটাতেও দুইটা কার্বন আছে। আপনি এখানে যে কোনোটা নিতে পারেন, আমি এটাকে এখানে মূল চেইন হিসেবে নিচ্ছি। এখানে এটাতে দুইটা কার্বন আছে, কোনো দ্বিবন্ধন নেই, তাহলে এটা হলো একটা ইথেন, এটা হলো ইথেইন, এটা হলো ইথেন। এরপর আমরা বলবো এখানে আমার এই অ্যালকক্সি গ্রুপটা আছে, আমরা এটা শেষে অক্সি যোগ করে দেব, কারণ এখানে এর সাথে এই অক্সিজেন আছে, কিন্তু এটার সাথে এই অ্যালক অংশটাতে দুইটা কার্বন আছে, 1 2। তাহলে আমরা এখানকার এটাকে বলবো এথক্সি, এথক্সি। তাহলে এর নামকরণের আরেকটা উপায় হলো, এখানে এই এথক্সি গ্রুপটা সংযুক্ত আছে 1 নম্বর কার্বনের সাথে। আমরা ইথেনের এই পাশ হতে নাম্বারিং শুরু করব, কারণ এখানে গ্রুপটা এখানে 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। তাহলে আমরা এটাকে বলবো 1 ইথক্সি ইথেইন, এটা হলো 1 ইথক্সি ইথেইন। আপনি প্রায় কখনোই এটা এরকম নাম দেখবেন না, যদিও এটাই এর অফিসিয়াল নাম। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখবেন এটাকে ডাই ইথাইল ইথার বলা হচ্ছে, অন্তত আমার কাছে এটাকেই বেশি সহজবোধ্য মনে হয়। আপনি শুধুমাত্র গ্রুপ দুইটার কথা বলছেন আর শেষে ইথার শব্দটা যোগ করে দিচ্ছেন, তাতে আপনি জানছেন যে এদের মাঝে একটা অক্সিজেন আছে। এখন এগুলো কয়েকটা করা যাক। ধরে নিচ্ছি যে এখানে আমার এই অণুটা আছে, এখানে কমন নামের জন্য আপনি অক্সিজেনের দুই পাশে গ্রুপ দুইটার দিকে দেখুন। এখানে এটা হলো, এটা ভিন্ন রং দিয়ে করি। বাম দিকের এই গ্রুপটাতে 1 2 3 তিনটা কার্বন আছে, এটা হলো প্রোপাইল গ্রুপ, কিন্তু মাঝখানের কার্বনে একটা শাখা আছে, তাই এটা হলো একটা আইসোপ্রোপাইল গ্রুপ, আইসোপ্রোপাইল গ্রুপ। আর এর ডান দিকে শুধুমাত্র একটা কার্বন আছে, তাহলে এখানে এটা হলো, আমি অন্য রং দিয়ে এটা দেখাই, এখানে এটা হলো একটা মিথাইল গ্রুপ, এটা হলো একটা মিথাইল গ্রুপ। আর কমন নামের ক্ষেত্রে আপনি শুধুমাত্র দুইটা গ্রুপ লিখবেন আর শেষে ইথার শব্দটা যোগ করবেন। গ্রুপগুলোকে বর্ণক্রম অনুসারে লিখতে হবে, IM এর আগে আসবে, তাই এটার কমন নাম হবে আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল মিথাইল, আইসোপ্রোপাইল মিথাইল ইথার, আইসোপ্রোপাইল মিথাইল ইথার। এখন IUPAC নামকরণের জন্য আপনাকে দীর্ঘতম কার্বন চেইন দেখতে হবে। আমি এখানে অণুটাকে আবার আঁকছি, তাহলে আমি সেই একই জিনিসটাকে এখানে আবার আঁকলাম। এখানে দীর্ঘতম কার্বন চেইন কোনটা? এখানে 1 2 3 তিনটা কার্বন আছে, আর এখানে আছে একটা কার্বন, তাহলে এখানকার এটা হলো আমাদের দীর্ঘতম কার্বন চেইন।
এটাতে 3টা কার্বন আছে, এতে কোনো দ্বিবন্ধন নেই, তাহলে মেথ এথ প্রপ, তাহলে এটা প্রোপাইল, এটা আসলে প্রোপেন, এটা এখানে দীর্ঘতম চেন, আমি এখানে প্রোপেন লিখছি কারণ আমরা IUPAC পদ্ধতিতে নামকরণ করছি। এরপর আমরা এখানকার এই মিথক্সি গ্রুপটার দিকে তাকাবো। আমরা এটাকে মিথক্সি গ্রুপ বলছি কারণ এখানে অক্সিজেন আছে, সেটার জন্য আসে অক্সি, আর এখানে একটা মিথাইল গ্রুপ আছে, তাই এটা হলো মিথক্সি। মিথক্সি মনে রাখবেন, এই মেথ প্রেফিক্সটা আসে একটা মাত্র কার্বন থাকার জন্য, আর অক্সি আসে অক্সিজেন আছে বলে। আর এটার প্রোপেন চেনে 2 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে। আপনি যেদিক থেকেই নাম্বারিং করুন একই হবে, 1 2 3, তাহলে এটা হলো 2 মেথক্সি প্রোপেন, 2 মেথক্সি প্রোপেইন, প্রোপেইন। এবার আরেকটা করা যাক, আশা করি আপনারা মূল জিনিসটা ধরতে পেরেছেন, অন্তত সিম্পল ইথারের নামকরণের বিষয়টা। এবার আমরা একটা রিং নিচ্ছি, এখানে এবার একটা রিং আঁকলাম, এটা একটা অক্সিজেনের সাথে যুক্ত। এরপর এখানে আরেকটা কার্বন চেইন আছে, এখানে আরেকটা কার্বন চেইন যুক্ত আছে। আমি এটা কপি করে রাখি যাতে আবার এটা আঁকতে না হয়। আমি এটা কপি করলাম, এবার পেস্ট করলাম। এবার প্রথমে এর কমন নামটা দেখা যাক। এটা করাটা সবসময় বেশ মজার। এই পাশে এখানে 1 2 3 4 5 6 6টা কার্বন একটা সাইকেলে আছে। বাম পাশের এটা হলো একটা সাইক্লোহেক্সো গ্রুপ, সাইক্লোহেক্সো গ্রুপ, সাইক্লোহেক্সো গ্রুপ। আর এটার ডান দিকে আছে 1 2 3 3টা কার্বন, এটা সোজাসুজি একটা প্রোপাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ। এখন এই ইথারটার নামকরণের জন্য এই 2টা গ্রুপকে বর্ণক্রম অনুসারে লিখতে হবে, আর শেষে ইথার শব্দটা যোগ করতে হবে। এখানে সি আসে পি এর আগে, তাহলে এর নাম হবে সাইক্লোহেক্সোপ্রোপাইল। এরপরে এই হলুদ রং নিচ্ছি, সাইক্লোহেক্সোপ্রোপাইল ইথার, সাইক্লোহেক্সোপ্রোপাইল ইথার। এবার IUPAC পদ্ধতিতে নামকরণ করা যাক। তাহলে প্রথমেই দীর্ঘতম কার্বন চেইন দেখতে হবে, এক্ষেত্রে এটা হবে এখানকার এই সাইক্লোহেক্সেইন। এখানে আছে 1 2 3 4 5 6 6টা কার্বন, আর এখানে 1 2 3 3টা কার্বন আছে, তাহলে এটা হবে আমাদের মূল কাঠামোটা। তাহলে লিখে ফেলি সাইক্লোহেক্সাইন, সাইক্লোহেক্সেইন, এতে কোনো দ্বিবন্ধন নাই তাই এটা হেক্সেইন, তাহলে এখানে এটা হলো সাইক্লোহেক্সেন। আর এখানে শুধুমাত্র 3টা কার্বন আছে বলে এটা হবে একটা প্রোপাইল। এটা শুধুমাত্র 3টা কার্বন নয়, এতে 3টা কার্বন আর একটা অক্সিজেন আছে, তাই আমরা এটাকে বলবো প্রোপক্সি। তাহলে এটা হলো প্রোপক্সি গ্রুপ, প্রোপক্সি। এখানে আপনাকে নাম্বারিং করতে হবে না কারণ এটা এখানকার যে কোনো কার্বনের সাথে যুক্ত থাকুক না কেন এটা একই অণু হবে, তাই আমরা এটাকে বলতে পারি প্রোপক্সি সাইক্লোহেক্সেন, প্রোপক্সি। আমি এটাকে সাইক্লোহেক্সেনের আরেকটু কাছে লিখি, প্রোপক্সি, প্রোপক্সি সাইক্লোহেক্সেইন। এক্ষেত্রেও এর কমন নামটাই আপনি বেশি দেখবেন। আমরা এদের বেশ কয়েকটা নামকরণ করলাম, এবার এদের বৈশিষ্ট্য নিয়ে কিছু চিন্তা করা যাক। আমরা এর মধ্যেই যা দেখেছি, আর আমরা এটা বেশ কয়েকবার ব্যবহার করেছি, বিশেষ করে SN2 বিক্রিয়া এবং সেরকম ক্ষেত্রে যেখানে আমরা চাই না যে চারপাশে প্রোটন থাকুক, এরকম ক্ষেত্রে আমরা আসলে ডাই ইথাইল ইথার ব্যবহার করেছি। আর সাধারণভাবে ইথার ভালো দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়, এটা প্রায় অনেকটাই নিষ্ক্রিয়, তাহলে ইথার হলো ভালো দ্রাবক। বিশেষ করে আপনি যখন একটা এপ্রোটিক দ্রাবক খোঁজেন, মনে রাখবেন এপ্রোটিক অর্থ হলো এখানে হাইড্রোজেন নাই, যে হাইড্রোজেন তার ইলেকট্রনটা কোনো তড়িৎ-ঋণাত্মক পরমাণুর কাছে হারিয়ে প্রোটনে পরিণত হয়ে ভেসে বেড়াবে আর অন্য জিনিসের সাথে গিয়ে বিক্রিয়া করবে। এটাতে কোনো হাইড্রোজেন সরাসরি অক্সিজেনের সাথে বন্ধনে যুক্ত নেই, এখানকার কোনো ক্ষেত্রেই সেরকম নেই। তাহলে এটা হলো একটা এপ্রোটিক দ্রাবক, আর এখানে কোনো হাইড্রোজেন অক্সিজেনের সাথে সরাসরি যুক্ত নেই বলে এখানে কোনো হাইড্রোজেন বন্ধনও থাকবে না। একটু রিভিউ করছি। পানির ক্ষেত্রে এরকম একটা অবস্থা থাকে, এখানে কিছু পানির অণু আঁকা যাক। পানির ক্ষেত্রে এরকম অবস্থা হয় যে অক্সিজেন বন্ধন ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তাই এর আংশিক নেগেটিভ চার্জ থাকে। হাইড্রোজেন এর ইলেকট্রনটা অক্সিজেনের দিকে সরে যায়, ইলেকট্রন হাইড্রোজেনের কাছে কম সময় থাকে, তাই এর আংশিক পজিটিভ চার্জ থাকে। এই অক্সিজেনেরও আংশিক নেগেটিভ চার্জ থাকবে, আর এই আংশিক পজিটিভ চার্জযুক্ত হাইড্রোজেন এই আংশিক নেগেটিভ চার্জযুক্ত অক্সিজেনের দিকে আকর্ষিত হয়, আর এই হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয়। আর এই হাইড্রোজেন বন্ধনের কারণে পানির অণুগুলো কাছাকাছি থাকে, তাই এটাকে গলাতে বা এটাকে বাষ্পীভূত করতে বা অণুগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে বেশি শক্তি দিতে হবে।
আর অ্যালকোহলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অ্যালকোহলে প্রতিটা অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন থাকে, কিন্তু সেক্ষেত্রেও হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। আর ইথারের ক্ষেত্রে এরকম কোনো হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। আমি এর প্রতিটা কার্বন চেইনকে আর এবং আর দিয়ে প্রকাশ করছি। আমি এখানে আর প্রাইম দিচ্ছি এই জন্য যে এখানে এটা একটা ভিন্ন কার্বন চেইন হতে পারে এখানকারটার চেয়ে। এখানে আর আসে র্যাডিক্যাল থেকে, কিন্তু ফ্রি র্যাডিক্যালের সাথে এটা গুলিয়ে ফেলা যাবে না, এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই আর এটাই বোঝায় যে একটা কার্বন চেইন অক্সিজেনের সাথে যুক্ত আছে। এখানে এমন কোনো হাইড্রোজেন নেই যার ইলেকট্রনটাকে অক্সিজেন নিজের দিকে টেনে নিবে এবং আংশিক পজিটিভ আর আংশিক নেগেটিভ চার্জ উৎপন্ন হবে। তাই এখানে কোনো হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না। আর এই কারণে ইথারের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম হয়। একটা সিস্টেমে খুব অল্প শক্তি দিয়ে সহজেই এই অণুগুলোকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যাবে, কারণ এরা পরস্পরের প্রতি খুব বেশি আকর্ষিত হয় না।